অনেকে শুনেছে, আমিও শুনেছি, দুপুরবেলায় কি গভীর রাতে শালবনে কি এক কান্না গুমড়ে ওঠে, করুণ সুরে আকর্ষণের ইন্দ্রজাল ছড়ায়। কার যেন আত্মা শালবনে ঘুরে বেড়ায় আর কাঁদে। দাদামশাই বা বাবা কেউই একথা বিশ্বাস করতেন না, কিন্তু এতদিন পর আজও আমার মনে এক রহস্য খেলা করে বেড়ায়। দাদামশাই তো সাহেব মানুষ ছিলেন, কিসের নেশায় তবে আত্মহত্যা করতে গেলেন? তিনি কি জানেন না গভীর রাতে পদ্মার বাতাস বনের মধ্যে পথ না পেলে ওই রকম কান্নার সুর বেরোয়? অথবা এসব ছাড়া আর কি কোনো অন্য অর্থ পেয়েছিলেন ওই শালবনের ভিতরে? নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজকের গল্প পাঠ শুরু করছি। সত্যি ভূতের গল্পে আজকে পঞ্চম পর্ব। আজ আমি আপনাদের শোনাব বিজন কুমার ঘোষের কলমে একটি সত্যি ভূতের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা আমার একমাত্র কাম্য। শুরু করছি আজকের গল্প। আমার বাবা যখন দেবীগঞ্জ স্টেটে চাকরি নিয়ে যান, তখন আমার বয়স 10 কি 12, ক্লাস 6 কি 7-এ পড়ি। সেসব আজ বহুদিন আগেকার কথা, আন্দাজে ঠিক বলতে পারবো না, মনে মনেই হারিয়ে ফেলেছি। তবে বছর 35-40 তো হবেই। কোন মাসে দেবীগঞ্জে এসেছিলাম মনে পড়ে না আজ। তবে নতুন জায়গার বিচিত্র স্পর্শ, বর্ণ, গন্ধ আমার মনকে ব্যাকুল করেছিল। সেই ব্যাকুলতা আজও আমার স্মৃতির ভাড়ারে তলানি হিসেবে পড়ে রয়েছে। সুদীর্ঘ 40 বৎসর পরে স্মৃতি ছেঁচে আমাকে সেই সব দুঃসহ দিনগুলোকে দিনের আলোর মতো তুলে আনতে হচ্ছে। তাই এখানে ওখানে সাধারণ ব্যাপারে কিছু হয়তো ভুলচুক থেকে যেতে পারে। পাঠক নিজ গুণে ক্ষমা করবেন। বেশ মনে পড়ে, দেবীগঞ্জে যখন এলাম তখন শীতের শেষ, বসন্তের শুরু। মাঠে মাঠে প্রচুর হাওয়া ছিল, প্রচুর মিষ্টি রোদ ছিল, আর ছিল পাখির কণ্ঠে অফুরন্ত গান। আমরা মুগ্ধ হয়ে গেলাম দেবীগঞ্জে পা দেবার সঙ্গে সঙ্গে। বস্তুত বসন্তের এত সৌন্দর্য আমরা আগে কোথাও দেখিনি। যেদিকেই তাকাই সেদিকেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমাদের বাড়ির আশেপাশে, নদীর ধারে যাবার রাস্তায়, মাঠে মাঠে কত কৃষ্ণচূড়া গাছ, আর তাতে যে এত ফুল ফুটতে পারে তা আমরা আগে জানতাম না। আমরা তাই অবাক হয়ে দেখতাম সকাল, দুপুর, সন্ধে, সারাটা দিন। আমরা যে জায়গায় ছিলাম সেখানে এত সুযোগ সুবিধা ছিল না। হাই স্কুল ছিল 8 মাইল দূরে, তবে হাট ছিল 5 মিনিটের ভিতর। আর একটা ছোট বাজার ছিল মিনিট 10-এর রাস্তায়। তাছাড়া দেব মন্দির, চ্যারিটেবল ডিসপেন্সারি এসব তো ছিলই। আর ছিল পদ্মা নদী, পুকুর, মিষ্টি জলের বিল, আর ঝাউ গাছের শো শো শব্দ। কিন্তু এছাড়াও ভালো লাগার আরও উপকরণ আমাদের জন্য মজুদ ছিল। এস্টেটের বাবুদের জন্য যতগুলো কোয়ার্টার ছিল তার ভিতর আমাদেরটাই সব থেকে ভালো পজিশনে, সবচেয়ে ভালো। তবে আশ্চর্যের বিষয়, আমাদের জন্যই নাকি কোয়ার্টারটা 4 বছর ধরে খালি পড়েছিল। অন্য বাজে কোয়ার্টারে সবাই গিয়েছে, তবু এখানে কেউ আসতে চায়নি। ছবির মতো এমন সুন্দর কোয়ার্টারে ঢুকতে ঢুকতে তাই মনে করলাম আমাদের প্রতি ঈশ্বরের অসীম করুণা। না হলে এরকম কিছুতেই সম্ভব হতো না।
কিন্তু বিস্ময়ের ঘোর তখনও শেষ হয়ে যায়নি। দক্ষিণ দিকের জানলাগুলো খুলে দিয়ে বাবা আমাদের ডাক দিলেন। তার গলার স্বর তখন কাঁপছিল। আমরা অবাক হয়ে গেলাম জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে। আমাদের প্রত্যেকের মুখ দিয়ে একসঙ্গে আহ শব্দ বেরিয়ে এলো। এত সবুজ, যেন আকাশের সাথে মিশে গিয়েছে। সত্যি এমন ঘন শালের বন আমরা আগে কখনো দেখিনি। শালের বনটা আমাদের বাড়ি থেকে 8 মাইল দূরে হবে। বসন্তের শুরুতে সবুজ পাতার নেশায় মাতাল হয়ে উঠেছে। কি সুন্দরী না দেখতে। শালবনের পরেই পদ্মা নদী। সারাদিন এলোমেলো হাওয়া উঠত সেখানে। আমরা বই ফেলে উদাস হয়ে সেই দিকেই তাকিয়ে থাকতাম। সত্যি শালবন আমাদের আস্তে আস্তে সমগ্র সত্তাটিকে এমনভাবে গ্রাস করতে আরম্ভ করলো যে আমরা পাগল হয়ে যেতে লাগলাম দিন দিন। পড়াশোনা ফেলে সময় নষ্ট করার জন্য বাবা মাঝে মাঝে বকেন, জানলাগুলো বন্ধ করতে যান, কিন্তু বন্ধ আর করা হয় না। অবাক হয়ে তিনিও তাকিয়ে থাকেন। শালের বনে তখন ঘুঘু পাখির ডাক। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শোনেন, তারপর জামার বোতাম লাগাতে লাগাতে অফিস চলে যান। এর কিছুদিন পর নববর্ষ। পাড়াগা হলো তখনকার দিনে দেবীগঞ্জে রীতিমতো উৎসব পড়ে যেত। পয়লা বৈশাখ উপলক্ষে ডাক্তারখানার মাঠে মেলা বসত। অনেক দূর থেকে দোকান পসরা আসত। দেবীগঞ্জ তখন মুহুর্মুহু বাঘের গর্জনে চমকিত। আমরা নাওয়া খাওয়া ফেলে বাঘের খাঁচার চারপাশে ঘুরঘুর করতাম। সুযোগ পেলে সার্কাসওয়ালা এদিক ওদিক গেলে লাঠি দিয়ে খোঁচা দিতাম। আর সে কি গর্জন! সেবার আমরা যখন ডাক্তারখানার মাঠে এই কাজেই নিয়োজিত, বাবা হঠাৎ পিছন দিক থেকে ডাক দিলেন। আমরা গুটি গুটি ঘরে ফিরে এলাম। পাশের গ্রাম কল্যাণপুর থেকে আচার্য মশাই এসেছেন। তিনি আমাদের বর্ষফল শোনাবেন। এস্টেট পাড়ায় প্রতি বছরই তিনি আসেন। কোষ্ঠী ঠিকুজিও তৈরি করে থাকেন। এবার বছরটা নাকি খুব খারাপ যাবে। 2 গুণ আয়, 3 গুণ ব্যয়, শূন্য স্থিতি। বর্ষফল শোনানো শেষ হলেই আচার্য মশাই বলে উঠলেন, এস্টেট পাড়ায় এত বাড়ি থাকতে শেষকালে এই বাড়িটা পছন্দ করলেন? বাবা উত্তর দিলেন, আমার ভাগ্য। আপনার দুর্ভাগ্য। বাবার চোখে চোখ রাখলেন আচার্য মশাই। আর যাই করুন, কাজটা ভালো করেননি ঘোষমশাই, বাড়িটার বদনাম আছে। বাবা বললেন, আমি কুসংস্কার মানিনি। ভালো কথা, খুব ভালো কথা। মানবেন কেন? আপনারা ইংরাজি শিক্ষায় শিক্ষিত। তবে কি না, আচ্ছা একটা গল্প বলি তাহলে। থাক, ও গল্প শুনিয়ে ছেলে মেয়েদের ভীতু করবেন না আচার্য মশাই। আমরা বেশ আছি এই বাড়িতে। কিন্তু আমরা ততক্ষণে অজানা রহস্যের সন্ধান পেয়ে গেছি। শালবনের হাওয়ার মতো উতলা হয়েছি সঙ্গে সঙ্গে। সমস্বরে চেঁচিয়ে উঠলাম, বলতেই হবে গল্প, কিছুতেই শুনব না। না না, বলতেই হবে। আচার্য মশাই হাসলেন। তোমাদের বাবাকে জিজ্ঞাসা করো, আমাকে কেন? আমরা বাবাকে তক্ষুনি ধরলাম। একটুও ভীতু হব না বাবা, তোমার গা ছুঁয়ে বলছি। আমরা আগের মতোই সাহসী থাকব। বাবা এবার হেসে ফেললেন। আচার্য মশাই বললেন, এটা সাধারণ গল্প ঘোষমশাই, সবাই জানে। ভয় পাবার মতো কিছু নেই এতে। তাহলে বলুন। আমরা উৎকণ্ঠ হলুম। বাবাও একটা চেয়ার টেনে বসলেন। গল্প বলতে গিয়ে আচার্য মশাই হঠাৎ জানলার দিকে তাকালেন। খানিকক্ষণ চেয়ে রইলেন সেদিকে। শালের বনে বনে তখন নতুন বছরের প্রথম আলো পড়েছিল। কচি পাতাগুলোকে আরো সবুজ, আরো উজ্জ্বল হয়ে কি অপরূপী না দেখাচ্ছিল। আকাশে টুকরো টুকরো মেঘ। সেই জন্য বুঝি ঈষৎ বাতাস উঠেছিল শালবনের ভিতরে। আচার্য মশাই গলা খাকারি দিলেন। তারপর শুরু করলেন, ভয় পাওয়ার কিছু নেই ঘোষমশাই।
বাংলাদেশে আগে আগে হামেশাই এরকম গল্প শোনা যেত। ইংরেজদের শাসনে এখন তো অনেক কমে এসেছে। ডাকাতদের গল্প বলছেন তো? বাবা বললেন। হ্যাঁ, ওই যে শালবন দেখছেন, বহুকাল আগে ওখানে একদল ভয়ঙ্কর ডাকাতদের আস্তানা ছিল। সাঙ্গপাঙ্গ আরো অনেক ছিল, কিন্তু লিডার ছিল 3 জন। পদ্মা নদী দিয়ে যত বড় বড় নৌকো যেত, আশেপাশে যত বড় লোক ছিল, জোরদার ছিল, জমিদারদের খাজনা ইত্যাদি লুট করাই ছিল ওদের পেশা। সব জায়গাতেই যে সহজভাবে এসব হতো তা নয়, বাধা পেত নিশ্চয়ই মাঝে মাঝে, কিন্তু মানুষ খুন করা ওদের কাছে কচু গাছ কাটার মতোই সহজ। আতঙ্কে তখন দিনে এই অঞ্চলে সন্ধ্যের পর কেউ বেরোতো না। ওই যে শালের বন, আগে আরো অনেক ঘন, আরো অনেক বিশাল ছিল। এখন তো অনেক জমি বের করে নেওয়া হয়েছে। তখন ওই বনে কাঠুরেরা কাঠ কাটতে যেত, বুনোরা টিয়া পাখির ছানা ধরতে যেত, কিন্তু ওরাই বুঝতে পারেনি যে ওই বনের ভিতরেই সেই বিখ্যাত ডাকাত দলটি বাস করে। দিনের বেলায় গভীর জঙ্গলের ভিতরে ডাকাতেরা ঘুমোতো, রাত্রিবেলা অভিসারে বেরোতো। এই পর্যন্ত বলে আচার্য মশাই থামলেন। আমাদের ওপর দিয়ে বন কবুতরের ঝাঁক নদীর দিকে উড়ে গেল। বাবা একবার হাত ঘড়িটার দিকে তাকালেন। আচার্য মশাই আবার বলতে লাগলেন, একবার ডাকাতেরা এক সুন্দর ছেলেকে অপহরণ করে আনে বিক্রি করার জন্য। এতদিন টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে কোনো বিবাদ বাঁধেনি, কিন্তু এবার তা সূত্রপাত হলো। 3 জন নেতাই একসঙ্গে দাবি করে বসল, টাকার ভাগ ছেড়ে দিচ্ছে, কিন্তু ছেলেটি আমার চাই। কেউ কারো থেকে কম যায় না। সাধারণত এক্ষেত্রে যা হয়, আশ্চর্যের বিষয় এখানে তা হলো না। জোর যার মুলুক তার, এ কথা কেউ বলল না। একদিন কাঠুরেরা গভীর জঙ্গলের ভিতর 3টি গলিত দেহ আবিষ্কার করল। 3টি দেহ গাছের ডালে ঝুলে রয়েছে। কি বিভৎস সে মূর্তি, আর তেমনই দুর্গন্ধ। রাজ্যের মাছি উড়ে বেড়াচ্ছে ভনভন করে। 3-4 দিনের তো বাসি মরা হবেই। বিষ পিঁপড়ের শাড়ি মাংসের লোভে গাছ বেয়ে উঠছে। শকুনেরাও নাকি খেয়েছে। ফাঁসি দিয়েছিল ওরা। ব্যাপারটা জানাজানি হতেই পুলিশ এলো। সাঙ্গপাঙ্গ কয়েকজনদের ধরেও নিল। ছোটখাটো একটা কালী মন্দির আবিষ্কার হলো বনের ভিতরে, কিন্তু ছেলেটির কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। যার জন্য এত কাণ্ড, সেই যেন মিলিয়ে গেল ভোজবাজির মতো। শেষে ব্যাপারটা এখানেই চাপা পড়ল। কিন্তু লোকে বলতে লাগলো, সুন্দর ছেলেটির আত্মা নাকি নির্জর শালবনে ঘুরে ঘুরে বেড়ায়। অনেকেই শুনেছে, আমিও শুনেছি। দুপুর বেলায় কি গভীর রাত্রে শালবনে কি এক কান্না গুমড়ে ওঠে, করুণ সুরে আকর্ষণের ইন্দ্রজাল ছড়ায়। বলতে বলতে আচার্যমশাই উঠে দাঁড়ালেন। আচার্যমশাই দৃষ্টির আড়ালে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সশব্দে বাবা হেসে উঠলেন। সে হাসি আজও আমার কানে লেগে রয়েছে। এর 6 মাস পরের কথা। বার্মা থেকে আমার দাদামশাই এলেন রিটায়ার্ড হয়ে। তিনি বার্মা রেলওয়ে বিভাগের ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলেন। বহু নতুন নতুন রেলপথ তারই অধীনে তৈরি হয়েছে এবং এই কাজে বিস্তর প্রশংসা অর্জন করেছিলেন বার্মা সরকারের কাছ থেকে। আজও রেঙ্গুনের পুরনো বাঙালি মহলে তার নাম ডাক আছে। বেশ মনে পড়ে, সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে, কখনো জোরে কখনো আস্তে। আকাশময় মেঘেরা বুনো মোষের মতো দাপাদাপি করে বেড়াচ্ছে। বারোয়ারি তলায় মহাষ্টমীর পুজো আরম্ভ হয়ে গেছে। থেকে থেকেই ঢাকের আওয়াজ আসছে কানে, কিন্তু এমন দিনে আমাদের বেরোবার হুকুম হয়নি। তাই নতুন জামা কাপড় পরে অত্যন্ত দুঃখিত মনেই আমরা বারান্দায় বসেছিলাম। এমন সময় একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ায় আমাদের দরজার সামনে। একজন সাহেবী পোশাক পরা ভদ্রলোক গাড়ি থেকে নামলেন।
দাদামশাইকে এর আগে আমরা দেখিনি। দিদিমণি অনেকদিন আগেই মারা গেছেন। মাই তাদের একমাত্র সন্তান। দীর্ঘদিন কর্মোপলক্ষে বার্মার জঙ্গলে জঙ্গলে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন দাদামশাই, তাই মেয়ের কাছে বিশ্রাম নিতে এসেছেন। তার বিশ্বাস দেবীগঞ্জে তিনি শান্তি পাবেন। বিস্কুট চকলেট ঘুষ ছড়িয়ে সহজেই আমাদের মন জয় করে নিলেন। সাহেব বলে একটুও ভয় পেলাম না আমরা। আমাদের কোয়ার্টার দেখে খুব খুশিও হলেন দাদামশাই, কিন্তু সবচেয়ে অবাক হলেন দক্ষিণ দিকের জানলাটা খুলে। কালো মেঘের নিচে নধর সবুজ শালবন উদ্বেল হয়ে উঠেছিল বাতাসে। মুগ্ধ শিশুর দৃষ্টিতে চেয়ে রইলেন দাদামশাই। টেবিলে তার চা জুড়িয়ে যাচ্ছিল। মাকে বললেন, বাহ, এমন সুন্দর জিনিস যে তোদের এখানে আছে তা তো একবারও চিঠিতে লিখিসনি। মা তখন বলল, শালের বন যে এত সুন্দর তা তোমাদের চোখেই লাগছে বাবা, আমার তো ভয় করে। বাবা তখন বললেন, এখানকার আচার্য মশাই এক গল্প শুনিয়ে গেছেন। কার যেন আত্মা শালবনে ঘুরে বেড়ায় আর কাঁদে, সেই থেকেই আপনার মেয়ে ভয় পেয়েছে। দাদামশাই খুব জোরে হেসে উঠলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করলেন। বিকেলবেলা মেঘ কেটে গেল। তখন আমাদের বললেন, হ্যাঁ রে, তোরা শালবনে কেউ গিয়েছিস? আমরা বললাম, না, মা যেতে দেয় না। চল তোদের দেখিয়ে আনি। দাদামশাই বললেন। হাঁটতে হাঁটতে আমরা এলাম শালবনে, কিন্তু কাছে এসে আমাদের ততটা ভালো লাগলো না যতটা জানলা থেকে ভালো লাগতো। তার ওপর আজ অষ্টমী পুজো, বারোয়ারি তলায় থিয়েটার হবে। নতুন জামা কাপড় কাউকে দেখাতে পারছি না, সেজন্য মনে যথেষ্ট ক্ষোভও রয়েছে। কিন্তু দাদামশাইয়ের যেন শালবন দেখা শেষ হয় না। বৃষ্টি হয়ে যাওয়ায় জল জমেছে। পাতা থেকে জল ঝরে ঝরে আমাদের নতুন জামাগুলো ভিজিয়ে দিচ্ছে। শেষে আমাদের সমবেত আপত্তিতে দাদামশাইকে ফিরতে হলো। এরপর থেকে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। দাদামশাই কিছুতেই ঘরে থাকতে চান না। বাবা কত বলেন, মা কত অনুযোগ করেন, কিন্তু দাদামশাইয়ের ওই এক গো শালবন নাকি তাকে ডাকে, মানুষের ভাষায় কথা বলে। বলেন, যতই তোরা খাওয়াস, যত্ন করিস, আমার স্বাস্থ্য কিছুতেই ভালো হবে না যতক্ষণ না শাল সেগুনের হাওয়া আমার গায়ে লাগে। দাদামশাই বহুদিন বার্মায় ছিলেন। বার্মার বিখ্যাত শাল সেগুনের জঙ্গল সাফ করে নতুন নতুন রেলপথ পাততে হয়েছিল সে সময়, তাই তাকেও সঙ্গে সঙ্গে থাকতে হয়েছিল। সেজন্যই বুঝি জঙ্গলের মায়ায় পড়ে গেছেন তিনি। বাবা এরকমই ব্যাখ্যা করতেন, কিন্তু মার সন্দেহ দূর হতো না। মাঝে মাঝে তিনিও নাকি শালবনে কান্না শুনেছেন। আগে আগে বাবা আমাদের ভুল ভাঙাবার জন্য হঠাৎ ঘুম ভাঙাতেন। সত্যি মাঝরাতে শালবনে কিসের এক গোঙানি শুনতাম আমরা। সেই সময় আচার্য মশাইয়ের গল্প মনে পড়ে যেত। সত্যি গাটা অকারণেই ছমছম করত। জানলা খুলে ভয়ে ভয়ে লক্ষ্য করতাম কেমন এক শীতল জ্যোৎস্নার চাদর শালবনের ওপর ছড়িয়ে পড়েছে। বনের ভিতরে ভারী আলোড়ন চলছে, আর বাঁশির মতো করুণ সুর থেকে থেকেই সেখান থেকে বেরুচ্ছে। বাবা বলতেন, নির্জন রাত্রিতে পদ্মার হাওয়া বনের মধ্যে ঢোকে, বেরোবার পথ পায় না, ঘুরপাক খায়, তাতেই নাকি এরকম কান্নার সুর ওঠে। লোকের ভুল বোঝবার এটাই নাকি আসল কারণ। কিন্তু সে যাক, দাদু এখন যেন কেমন হয়ে গেছেন। ভালো করে আমাদের সাথে কথা বলেন না, খুব গম্ভীর থাকেন। আকাশ থেকে একখণ্ড মেঘ যেন তার মুখে ছিটকে পড়েছে। সেই মেঘ এত কালো যে উড়ে যাবার শক্তি পর্যন্ত নেই। আমার দাদামশাই বেশ খাইয়ে মানুষ ছিলেন, কিন্তু এখন একদম খেতে পারেন না। ইংরাজি বই পড়ার অভ্যেসটা অবশ্য এখনো যায়নি তার। ভোরবেলায় একটা বই হাতে শালবনে চলে যান।
ঘন ঘাসের ওপর বসে পড়েন। এই সময় নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে যান তিনি। চাকর পাঠিয়ে বারবার ডাকতে হয়। আবার খাওয়া দাওয়ার পরেই অস্থির হয়ে ওঠেন শালবনে যাবার জন্য। কান্নার গল্প না হয় না মানুন, কুসংস্কার বলে উড়িয়ে দিন, তবু সাপখোপের ভয় তো মানুষের আছে। মা মিছে মিছেই উতলা হন, বাবা বোঝাতে গিয়ে ব্যর্থ হন, কোনো ফলই হয় না। এইবার সেই দিনটির কথা বলে আমি শেষ করব। কি ভয়ঙ্কর সেই দিন, আমার স্পষ্ট মনে আছে। আজও যখন ভাবি আমার সমস্ত গা শিউরে ওঠে। মাঘ মাসের দিন সেই সময়। পদ্মাপাড়ের গ্রামগুলোতে ভয়ঙ্কর শীত পড়েছে, তার ওপর ঝোড়ো হাওয়া। আমাদের বাড়িতে লোকজনের দ্রুত আসা যাওয়া, গম্ভীর থমথমে চারদিক। একটা ভয়ঙ্কর দৃশ্যের প্রস্তুতি হিসেবে বাতাস যেন আরও চঞ্চল হয়েছে, আমাদের গায়ে ধারালো অস্ত্রের মতো কেটে বসছে। সকাল থেকে দাদামশাইকে পাওয়া যাচ্ছে না। শালবনের আশেপাশে সবাই খুঁজে এসেছে, কিন্তু কেউ বনের গভীরে যেতে সাহস করছে না এই রাত্রিবেলায়। কিন্তু দিনের অপেক্ষায় বসে থাকবার পাত্র বাবা নন, একাই টর্চ হাতে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তিনিও ফিরে এলেন, রাত্রির মতো থমথমে মুখ নিয়ে। ভীষণ ভয় পেয়েছিলাম আমরা সে রাতে। মা কাঁদছিলেন, এই অভিশপ্ত বাড়ি ছাড়ার জন্য অস্থির হয়েছিলেন। আমরা সবাই সারা রাত জেগেছিলাম। সহৃদয় প্রতিবেশীরাও সমস্ত রাত জেগে আমাদের সাহস দিয়েছিলেন, কিন্তু রাত যেন আর কিছুতেই কাটছিল না। ভয়ের চাবুক বারবার আছড়ে পড়ছিল সারা দেহে। অবশেষে ভোর হলো। শালবনের হৃৎপিণ্ড থেকে দাদামশাইয়ের প্রাণহীন দেহটা বের করে নিয়ে আসা হলো। খবর পেয়ে আচার্যমশাই এলেন, বললেন, এই কোয়ার্টারে যারা এসেছে দেখেছি, তাদের একজনকে শালবনে রেখে যেতেই হয়েছে। তখন বলিনি ছেলেরা ভয় পাবে বলে, কিন্তু ম্যানেজারের উচিত ছিল আপনাকে পরিষ্কার করে বলা। কেউ থাকতে চায় না এই কোয়ার্টারে। আজই বাড়িটা বদলানোর আর দরকার হয়নি। সেদিন সন্ধ্যের গাড়িতেই আমরা দেবীগঞ্জ ছেড়ে চলে গিয়েছিলাম। বাবা চার্জ বুঝিয়ে দিয়ে দিন তিনেক পরে আমাদের কাছে এসেছিলেন, কিন্তু এতদিন পরে আজও আমার মনে এক রহস্য খেলা করে বেড়ায়। দাদামশাই সাহেব মানুষ, কিসের নেশায় তবে আত্মহত্যা করতে গেলেন? তিনি কি জানেন না গভীর রাতে পদ্মার বাতাস বনের মধ্যে পথ না পেলে ওই রকম কান্নার মতো সুর বেরোয়? অথবা এইসব ছাড়া আর কোনো কি অর্থ পেয়েছিলেন ওই শালবনের ভিতরে? গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের শুনতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো আমি এইরকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।